মাঙ্গলিক শেষ পর্ব। রনিতা আজ কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে হঠাৎ ওর ঘুম ভাঙল নিজের নামে ডাক শুনতে পেয়ে। চোখ খুলল রনিতা। ঘরে ঘুটঘুটে অন্ধকার। কানে লাগানো হেডফোনে গান বাজছে না। মোবাইলটা ও হাতে নিয়ে দেখলো স্ক্রিন অন হচ্ছে না। চার্জ নেই ভেবে মোবাইল রেখে উঠে বসলো বিছানায়। ডাকটা অনবরত আসছে বাড়ির বাইরে থেকে। রনিতা অবাক হয়ে গেল। এই গ্রামে ওকে এত রাতে এভাবে ডাকার মতো তো কেউ নেই। রনিতা একটা চাদর জড়িয়ে বিছানা থেকে নামলো। ডাকটা যেন ধীরে ধীরে আরো মোহময়ী হচ্ছে। সেই মোহের টানে রনিতা বেরিয়ে এলো ওর ঘর থেকে। পুরো বাড়িটাকে যেন অন্ধকার গ্রাস করে নিয়েছে। তবু এত অন্ধকারের মধ্যেও রনিতার দৃষ্টি পরিষ্কার। রনিতা, ডাকটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। রনিতা ওর দাদু ও মায়ের ঘরের দরজায় ধাক্কা দিয়ে অনেক ডাকাডাকি করলেও কারোর কোনো সাড়া পাওয়া গেল না। কেউ যেন ওর ডাক শুনতেই পাচ্ছে না। রনিতাকে নিজের নামের ডাকটা আরো বেশি করে আকৃষ্ট করছে। এবার ডাক অনুসরণ করেই এবার সদর দরজার সামনে এসে দাঁড়ালো রনিতা। ছিটকিনিটা নামিয়ে দিল। বাইরে বেরিয়ে এসে পাশের গলি দিয়ে এগিয়ে চলল বাড়ির পেছন দিকে। আজ আকাশ পরিষ্কার। আলো আঁধারিতে সবকিছু স্পষ্ট না হলেও বেশ দেখা যাচ্ছে। আশেপাশে ঘুরে বেশ ভালো করে দেখল সে। কোথাও কেউ নেই। কেউ আছে? রনিতা ডাক দিল একবার। কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কাউকে না পেয়ে আবার রনিতা ফিরে যেতে গিয়ে আবার শুনতে পেল ডাকটা, রনিতা। সঙ্গে সঙ্গে পেছনে ঘুরতেই এবার সে দেখতে পেল গাছের নিচে সেই অবয়বটা, যাকে গতকাল রাতে দেখেছিল। তবে মুখটা এখনো অস্পষ্ট। রনিতা প্রথমে ভয় পেয়ে গেলেও তারপর একটু সাহস সঞ্চয় করে এগিয়ে গেল গাছের দিকে। জিজ্ঞাসা করল, কে? সেই কালো অবয়ব হাত বাড়িয়ে কাছে ডাকছে রনিতাকে। কোন এক অমোঘ টানে এগিয়ে গেল তার দিকে। তার মুখোমুখি গিয়ে দাঁড়ালো। তাও অবয়বের মুখটা স্পষ্ট নয়। অন্ধকার যেন তার শরীরটাকে গিলে খেয়েছে। কালো কুচকুচে হাতটা রনিতার হাত আলতো করে চেপে ধরল। একটা ঠান্ডা স্পর্শে কেঁপে উঠল রনিতার সারা শরীর। কিন্তু ওর মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। কালো হাত দুটো ধীরে ধীরে রনিতার সারা শরীর স্পর্শ করতে শুরু করলো। কিন্তু রনিতা নির্লিপ্ত। সে যেন এই স্পর্শের অপেক্ষাতেই ছিল। সে আরো কাছে এগিয়ে যাচ্ছে অবয়বের। আরো কাছে, খুব কাছে। প্রায় 6 দশক আগের কথা। আমার দিদি নয়নতারার কথা তুমি তো শুনেছ। ও আমাদের গ্রামেরই একজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। মা সব জানতে পারার পর ওকে বাধা দিলেও ও মানেনি। মায়ের মনে যে বিপদের আশঙ্কা ছিল তা একদিন সত্যি হলো। দিদির প্রেমিক রমেন একদিন গভীর রাতে দিদির সাথে দেখা করতে উপস্থিত হয় আমাদের এই বাড়িতে। বাড়ির পেছনের জঙ্গলে দুজনে দেখা করে। আর সেই সময় বাবা ওদের হাতে নাতে ধরে ফেলে। আমার বয়স তখন 14 বছর, দাদার 27। গ্রামবাসীদের ডেকে বাবা রমেনকে মারধর করে। কেন? রমেন কি খারাপ ছেলে ছিল? একেবারেই না। তুমি তো জানোই বাবা এসব প্রেমের সম্পর্ক একদমই পছন্দ করতেন না। তার উপরে রমেনের দুটো দোষ ছিল। 1, সে নিচু জাতির ছেলে ছিল। 2, সে খুব গরিব ছিল। এতে তার কি দোষ ছিল? এতে আমরা দোষ খুঁজে পাবো না, তবে বাবা খুঁজে পেয়েছিল। আর বাবার উপরে কথা বলার সাহস তো কারোর কখনো হয়নি। বাবা সেদিন দিদি ও রমেন দুজনকেই মেরে ফেলতো। মা অনেক কষ্টে দিদিকে বাঁচাতে পারলেও রমেনকে পারেনি। সবাই মিলে ওকে মেরে মাটিতে পুঁতে দিয়েছিল। তার উপরে বাবা লাগিয়েছিল এই পিপুল গাছ, যেটা সেদিনই নিয়ে এসেছিল। সর্বনাশ! এত বড় ঘটনা তুমি আমাকে এতদিনে বললে? আমি এটা কখনো ঘাটতে চাইনি। আমি চাইনি বাবার প্রতি তোমার মনে যে সম্মান আছে সেটা কোনোভাবেই নষ্ট হোক। রমেনের বাড়ির লোক কিছু বলেনি? না, বাবার তখন গ্রামে বেশ ক্ষমতা ছিল, আর ওদের কোনো ক্ষমতাই ছিল না। তাই প্রতিবাদ না করে পুরো পরিবার রাতারাতি গ্রাম ছেড়ে চলে যায়। খুব বড় অপরাধ করেছিলেন বাবা। রমেন মৃত্যুর আগে কি বলেছিল জানো? কি বলেছিল? তোমরা আমাকে শেষ করতে পারবে না। আমি আমার ভালোবাসাকে পেয়েই ছাড়ব। রনিতা, তবে কি গতকাল রাতে রমেনকেই? জানি না। তবে এতদিন এটা নিয়ে না ভাবলেও এখন আমার ভয় করছে। শশীকলা দেবী সুপ্রকাশ বাবুর হাতে হাত রেখে বললেন, তুমি চিন্তা করো না। আগামীকাল সকালে তো জামাই বাড়ি ফিরে যাচ্ছে।
আমি রুমেলা আর রনিতাকেও চলে যেতে বলবো। মেয়েটার আর এখানে না থাকাই ভালো। ঠিকই বলেছ, তাই করো। কিন্তু ওরা খারাপ পেলে? পাবে না, আমি বুঝিয়ে বললে ওরা নিশ্চয়ই বুঝবে। ঠিক আছে। সকালে শশীকলা দেবী ঘুম থেকে উঠে বাড়ির পেছন দিকে ফুল তুলতে এসে আঁতকে উঠলেন। ওর চিৎকারে বাড়ির সবাই ছুটে এলো। পিপুল গাছের নিচে রনিতা শুয়ে আছে। ওর শরীরে কোনো পোশাক নেই, সাদা শরীর পিপুল গাছের পাতায় ঢাকা, আর গাছটাও হেলে পড়েছে ওর ওপরে, যেন ওকে আগলে রাখতে চাইছে। রুমেলা ছুটে গেল রনিতার কাছে। ওর কাঁধ ধরে ঝাঁকানোর পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে অজিত ওর নাকের কাছে হাত রেখে চিৎকার করে উঠল, রনিতা! আজকের গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।